উনি তো এখন এমপি না, ওনার কাছে আমাদের চাওয়ার চেয়ে বেশি কি হতে পারে? যিনি সর্বোচ্চ মামলা যাদের নামে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তার মধ্যে উনি একজন। স্যার বলেছেন 318টা মামলা, 318টা, 31টা, আপনি হিসাব করেন 331 বলতে কত সময় লাগে? প্রত্যেকটা মামলায় তাকে হাজিরা দিতে হয়েছে। নির্বিচারে স্বৈরতান্ত্রিক ভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু মস্কাতে ভাঙতে পারেন নাই। ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, উনি নীতি বিবর্তিত হন নাই, জনগণের পাশে চলে এসেছেন। আমরা এই জনগণ যদি তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না দেখাতে পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি। এই জাতির কখনো সঠিক নেতৃত্ব তৈরি হবে না কোনোদিন। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যারা এসএম জাহাঙ্গীর ভাইকে কিছু বলার জন্য, প্লিজ। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের সভা সভাপতি আমার খুব প্রিয় ছোট ভাই ফরহাদ উপস্থিত আছেন। আজকের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা, এই এলাকার কৃতি সন্তান। তারা এই স্কুল কলেজ মাদ্রাসায় কি পরিমাণে দান করেছেন সেটা সামনে বলেছেন, আমি সেদিকে যাব না। তো অত্যন্ত শিক্ষা অনুরাগী, বর্তমানে আমাদের নবহাই প্রদেশ কলেজের গভর্নিং বডির আহ্বায়ক, আমাদের বিএনপি এই থানা, আমরা যে থানায় বসে কথা বলছি, থানার দীর্ঘদিন সভাপতি ছিলেন এবং ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য। আমার অত্যন্ত প্রিয়, একসঙ্গে আমার সাথে ছাত্র দল যোগদান করেছি। আমাদের সেই প্রিয় নেতা আব্দুল সালাম সরকার উপস্থিত আছেন। মানুষ গড়ার কারিগর, আমরা যাদের সান্নিধ্য না পেলে, হয়তো আমরা যারা আজকে সামান্য কিছু লেখাপড়া করে মানুষ হওয়ার চেষ্টা করছি, তারা যদি সমাজে না থাকতো হয়তো আমরা সেটা পারতাম না। এবং আজকাল যাদের কৃতি ছাত্রছাত্রীদের আমাদের সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি, যাদের মাধ্যমে তারা এই জায়গাটুকু এসেছে, আমাদের সেই প্রিয় শিক্ষক, এই স্কুলেরই মাননীয় প্রধান শিক্ষক জনাব বরকত আলী ভাই উপস্থিত আছেন। আমাদের এই থানার বিপ্লবী সভাপতি, অত্যন্ত মেধাবী পরিশ্রমী নেতা আমাদের শাহরুখ ভাই এবং যুগ্ম আহ্বায়ক আমিরুল সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং এই উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাথে জড়িত আমার 97 যারা আয়োজক, নাম বলতে অনেক টাইম লাগবে, আমাদের সেই আসামপেট থেকে শুরু করে আয়োজক বিন্দু এবং সাইমনের নাম তো বলতে হয়, কারণ ও আসলে আমার সাথে থেকে অনেক পরিশ্রম করে, তার পাশাপাশি আপনাদের এখানে পরিশ্রম করে এরকম একটা অনুষ্ঠানে সহযোগিতা করেছে। ওনারা অনুষ্ঠান করেছে ও সহযোগিতা করেছে। এবং আমরা যাদের জন্য আজকে এখানে আমি বিশেষ করে অতিথি হয়ে আসতে পেরেছি, এই কৃতি ছাত্রছাত্রীরা যদি না থাকতো, না হতো, তাহলে আমি অতিথি হয়ে আসতে পারতাম না। আমার সন্তানেরা, আমার কৃতি ছাত্রছাত্রীরা, সকলের প্রতি আমার সংস্কৃত সালাম, আসসালামু আলাইকুম। আসলে মনের দিক থেকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত বাজে একটা অবস্থায় আছে। মাইলস্টোন স্কুলে গত 21 তারিখ যে ঘটনা ঘটলো, তারপরে আমরা যখন সেই ঘটনার কথা মনে করি, আমারও সন্তান আছে, আমার 2টা বাচ্চা আছে, যদিও তারা অনেক বড় এখন। আর যখনই এই বাচ্চাগুলোর কথা মনে হয়, তখনই আমার সন্তানের কথা মনে হয়, আমার সেই ছোটবেলার সন্তানের কথা মনে হয়। কাজে আমার মনে হয় বাংলাদেশের কোনো বাবা মা সুস্থ নেই। আমি যেহেতু একজন বাবা মা, সেই হিসাবে আমিও সুস্থ নেই। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমাদের যে সন্তানগুলো আজকে এই প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে, যারা আহত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব দ্রুত আরোগ্য লাভ করাক, এবং যারা নিহত হয়েছে তারা শহীদ মৃত্যু পেয়েছে, কিন্তু তার পরিবার, তার বাবা মার যে কি হাহাকার, আপনারা যদি কেউ সেখানে গিয়ে থাকেন বা জেনে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই বাবা মার কি হাহাকার। আমাদের সন্তানদের, আমরা যারা বেঁচে আছি, আমাদের সন্তানরা যারা বেঁচে আছে, আমাদের সন্তানদের একটু জ্বর, ঠান্ডা বা অসুস্থ হইলে আমাদের কত কষ্ট লাগে। আর যেই বাবা মা এই মাত্র
তার সন্তানটাকে স্কুলে দিয়ে আসলো, কিন্তু আর নিয়ে আসতে পারলো না, লাশ নিয়ে আসলো। তার কাছে কতটুকু বেদনাদায়ক সেটা বাবা মা হিসাবে আমরা অনুভব করতে পারি, কিন্তু ওই বাবা মা ছাড়া এই কষ্টের কথা কিন্তু আর কেউ বলবে না। আর আমাদের যে ছোট ভাই বোনেরা আছে, তাদেরও অনেক ছোট ভাই বোন আছে বা বড় ভাই বোন আছে, তাদের প্রতি যে ভালোবাসা, যে সম্মান, এই সম্মানটুকু তারাও অনুভব করতে পারে যে আমার ছোট ভাইটা মারা গেছে, বা আমার বোনটা মারা গেছে, বা আমার বোনটা আহত হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার শক্তি দেয়, আমরা তাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে যা লেখা আছে সেটাই হবে। তা আমি আবার দুঃখ প্রকাশ করছি যে আমি ব্যক্তিগতভাবে আজকের প্রোগ্রামটা অনেক পরে এসেছি। তো আমি একটু সেই ব্যাপারে কথা বলতে চাই। আমি সকাল 10টায়, জাস্ট 10টায় বাসা থেকে বেরিয়েছি। আমি কিন্তু এতদিনে এতক্ষণ এই নেতাকর্মীদের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন এবং বিভিন্ন বাসায় গিয়েছি, শুক্রবার নামাজ পড়েছি, তাদের বাসায় গিয়েছি, বিভিন্ন জায়গায় তাদের সহানুভূতির জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের নেতৃত্বগুলো পাঠিয়েছেন সেই পরিবারগুলোকে সমবেদনা জানানোর জন্য। কারণ আমাদের তো কিছু করার নাই, আমাদের কিছু দেওয়ার নেই। আমরা যদি দুঃসময়ে সেই পরিবারগুলোর পাশে থাকি, তাহলেও সেই পরিবারগুলো হয়তো কষ্ট যদি একটু লাঘব হয়। আমরা দেখেছেন আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মারা যায়, আমরা কিন্তু পরিবারের সবাই সেখানে যাই, আমরা কিন্তু সেখানে পরিবারের সবাই যাই সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের বাড়িতে খাওয়ার জন্য যাওয়া, অতিথিয়তা নেওয়ার জন্য না। তার মানে আপনার বিপদের সময় যদি কেউ আপনার পাশে থাকে, আপনার হয়তো মনে কষ্ট আছে এটা ঠিক, কিন্তু আপনার সাময়িকভাবে আপনি একটু ভালো লাগবে বা কষ্ট লাঘব হবে। আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা, সিনিয়র নেতৃবৃন্দ সেই জায়গায় যাচ্ছি একটু কষ্ট লাঘব করার জন্য। পাশাপাশি যখন 21 তারিখ এই দুর্ঘটনা ঘটলো, 6টা 14 সময়, সরি 1টা 14 সময় এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আড়াইটার মধ্যে সকলের সাথে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন আমরা যেভাবে পারি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকি, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে থাকি। তখন থেকে আমরা হসপিটালে গিয়েছি এবং যেখানে ঘটনা ঘটছে মাইল স্কুল সেখানে গিয়েছি। আমরা চেষ্টা করেছি রাস্তাটা ক্লিয়ার করে যদি রুগীটা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা যায়। হসপিটালে গিয়ে চেষ্টা করেছি যে রুগীটাকে যদি ভালো সেবা দেওয়া যায়। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে উত্তরা যে আধুনিক হসপিটাল ছিল সেখানে গিয়ে দেখি যে পোড়া যে রুগী, তাদের সেখানে আগুন লেগেছে, এই রুগীগুলো কিন্তু এখানে কোনো ট্রিটমেন্ট পাবে না। এখানে আমরা তখন স্যালাইন দিয়ে বা বরফ দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠিয়েছি, কারণ তাদের ট্রিটমেন্ট একমাত্র বার্ন ইউনিট, এছাড়া তাদের কোনো ট্রিটমেন্ট নাই। এই সমস্ত কর্মগুলো আমরা করার চেষ্টা করেছি। তো ততটুকু আজকে যে শোকসন্ত পরিবারের আমরা পাশে থাকার চেষ্টা করছি। তো সেই সমস্ত কারণে সেই আপনারা এখানে বসে কষ্ট করেছেন বা করতেছেন, তার চেয়ে বেশি কষ্টে আছে ওই পরিবারগুলো, যার কারণে আমরা তার পাশে থেকেছি, পাশে থাকার চেষ্টা করেছি। সেই জন্য আমি আপনাদের এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি আবারও দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা এই কথাটা বিশ্বাস করি। ছোটবেলা আমরা যখন লেখাপড়া শুরু করি তখন বাবা মা এই টপিকটার উপর বেশি জোর দেয় এবং বেশি লেখাপড়া করতে বলে। তা আমরা লেখাপড়া করেছি যতটুকু, হয়তো আপনাদের মতো ভালো ছাত্র ছিলাম না। আমি কিন্তু 91-এ সেই তেজগাঁ কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। আমি তেজগাঁ কলেজে সেখানে আমি রাজনীতি করতাম। 91-এ তেজগাঁ কলেজে নির্বাচিত ভিপি ছিলাম ছাত্র দলের পক্ষ থেকে। সেখানে আমাদের তখন 32,000 ছাত্রছাত্রী ছিল। সেই 32,000 ছাত্রছাত্রীর মধ্যে আমাদের 24,000 ভোটার ছিল। সেই 24,000 ভোটারের মধ্যে তখন আমি 17,000 ভোট পেয়েছি, সেই 91। তো আমরা সবসময় একটি পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করি। এই যে আমাদের শাহাদুল ভাই বলেছেন যে আমরা ইঞ্জিনিয়ার পাই, ডাক্তার পাই, তারপরে বিভিন্ন উকিল পাই, ব্যারিস্টার পাই, আমরা যাতে রাজনৈতিক লোকও পাই। কারণ কি, দেশটাকে যে অবস্থায় এখন আছে, যে অবস্থায় এই কৃষিবাদ সুনি হাসিনা দেশটাকে যে অবস্থায় নিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থা যে জায়গায় নিয়ে গিয়েছে, আমরা দেখেছি একজন ইন্টারমিডিয়েট পাস একজন ছাত্র জিপিএ 5 পেয়েছে মেট্রিকে, সে কিন্তু আমি ভাত খাই সেই ইংলিশটা ঠিক মতো বলতে পারে না। তার মানে শিক্ষার ব্যবস্থাটা কোথায় নিয়েছি? শিক্ষায় যে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভাঙার জন্য এই গত 17 বছর হেন কোনো চেষ্টা নাই যেটা না করা হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি, আমরা জানি ইনশাআল্লাহ তার ভিতরে সমাজে ভালো মানুষ আছে এবং সমাজে ভালো ছাত্র আছে।
সবাই কিন্তু অটো পাঠ চায় না, সবাই কিন্তু লেখাপড়া ছাড়া নকল করে পাস করতে চায় না, তার সংখ্যা খুবই কম। আমাদের সমাজে যদি বেশি সংখ্যায় মানুষ খারাপ থাকতো তাহলে কিন্তু সমাজ টিকে থাকতো না। এই সমাজে বেশি মানুষ ভালো আছে, যার কারণে কিন্তু সমাজটা টিকে আছে। আমরা যারা লেখাপড়া করি, বেশিরভাগ মানুষ লেখাপড়া করতে চায়, তাই এই শিক্ষা ব্যবস্থা টিকে আছে। তা না হলে এই শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব থাকতো না। তো আমি আজকে অনুরোধ করবো, আমাদের এখানে যারা টিচাররা আছে, আমাদের যারা শিক্ষয়িত্রীরা আছে, আমাদের যারা শিক্ষকরা আছেন, আপনার কাছে অনুরোধ রাখবো যে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমরা পরিবর্তন করব, এবং আপনারা যারা এই পাঠদান করেন, আপনাদেরকে সেই পরিবর্তনের জায়গায় নিয়ে আসতে হবে। দেখেন কত দুঃখজনক ঘটনা, আমাদের এখানে যে মারা গেছে, যে ছাত্ররা মারা গেছে, ছাত্রছাত্রীরা ক্লাস 3, অর্থাৎ 8 থেকে 10 বছরের বাচ্চারা বেশি, তারা ক্লাস 3-তে পড়ে মাত্র। কিন্তু আমার দুঃখ হলো, কষ্ট হলো এই জায়গাটায়, যে একটা ক্লাস 3 বাচ্চা কি এমন টিউশনি করতে হয়, কি এমন কোচিং করতে হয়, একটা 3 বাচ্চা কি লেখাপড়া করে, এবং তার জন্য কোচিং করতে হবে, তার জন্য তো আপনার শিক্ষা ব্যবস্থা আছে, আপনার ক্লাসে ক্লাস নিচ্ছেন। অথচ দেখেন টাকা পয়সা অর্জন করার জন্য আমরা কিন্তু, আমি জানি না আপনারা এখানে যারা আছেন কখন থেকে, আপনারা আমাদের বয়সী বা আমাদের কম বয়সী যারা আছেন, আপনারা কখন থেকে এই কোচিং করা শুরু করেছেন বা প্রাইভেট করা শুরু করেছেন। আমরা কিন্তু, আমি যখন মেট্রিক পরীক্ষা দিই তখন অঙ্কের জন্য 3 মাস মাত্র প্রাইভেট করেছিলাম। তো এখন ক্লাস 3 একটা বাচ্চা 8 বছর বয়স বা 9 বছর বয়স, সে কি এমন কোচিং করবে? আমাদের স্কুল ছুটি হয়েছে মাইলস্টোন স্কুল 1টার সময়। 1টার সময় যদি বাচ্চাদের কোচিং না থাকতো, একটা বাচ্চা তো সেখানে থাকতো না। এখন দেখেন, এবং আজকে অনেকগুলো মায়ের কথা শুনলাম, বাবার কথা শুনলাম, তারা বলেছিল যে আমাদের টিচাররা জোর করে আমাদের কোচিং এ ভর্তি করায় এবং কোচিং করতেই হবে। তো যদি আপনার কোচিং করতে হয় এবং আপনার স্কুলে, তাহলে আপনার স্কুলে লেখাপড়াটা কি করতেছেন? এবং একজন ছাত্রের বেতন হলো 1700 টাকা, সেখানে কোচিং করে তার থেকে দেয় 3,500 টাকা। তাহলে আপনারা যদি বেতনটা যদি আরো বাড়ায় নিয়ে লেখাপড়াটা যদি স্কুল টিচারদের মাধ্যমে শেষ করতেন, ওই টিচারই তো আবার আপনাকে টিউশন করাচ্ছে, ওই টিচারই তো আপনাকে প্রাইভেট করাচ্ছে, তাহলে কেন আমরা সেই টাকার জন্য আমরা কেন এরকম পরিবারগুলোকে কষ্ট দিব? হ্যাঁ, আমরা অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের ভালো লেখাপড়া চাই, সেই কারণে হয়তো আমাদের অনেক কষ্ট হলো, আমরা সেই খরচটা দিয়ে আমরা লেখাপড়া করার চেষ্টা করি। বা স্কুলে যখন প্রেশার আসে, হযরত আলী সাহেব যখন বলবেন যে আপনার বাচ্চা যদি কোচিং না করান তাহলে আপনার বাচ্চা ফেল করলে কিন্তু আমরা জানি না, আমরা দায়িত্ব নিব না। যখন একজন টিচার এই কথা বলে, তখন কিন্তু অভিভাবকের আর কোনো বক্তব্য থাকে না। তারা কিন্তু যে কোনো দাবি হোক, কষ্ট করে হোক, নিজে একবেলা না খেয়ে হলে হোক, সেই টিউশনে দেওয়ার চেষ্টা করে। তা আমি শিক্ষকদের কাছে অনুরোধ করবো, আপনারা ক্লাসরুমে যতটুকু লেখাপড়া করা দরকার, আপনারা হকাবালিভাবে সেগুলোকে ঠিকঠাক দান করেন, এই কোচিং এর জন্য যাতে কোনো সন্তানদেরকে ধারে ফিরতে না হয় এবং এরকম কোনো দুর্ঘটনার শিকার হতে না হয়, সেজন্য সকলকে আমাদের সচেতন থাকতে হবে, অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে এবং শিক্ষিকাদেরকে সচেতন থাকতে হবে। তো যাই হোক, এটা একটা দুঃখের কথা, কষ্টের কথা বাবা মায়েরা বলেছে, সেই জন্য আমি আপনাদেরকে বললাম, কারণ এখানে বাবা মা অনেকে আছেন, আমাদের শিক্ষিকারা আছে, তো সেই জন্য কথাটা বললাম। তো আমরা ভালো কিছু করার চেষ্টা করবো, ভালো লেখাপড়া করবো, তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো, ভালো হতে পারবো। এবং মানুষের জীবনে কিন্তু একটা পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেটা মনে করি, সেটা হলো মেট্রিক পরীক্ষা, এসএসসি। এসএসসি-তে যে ভালো রেজাল্ট করে বা এসএসসি-তে যে ভালো লেখাপড়া করে, এইটারই ধারাবাহিকতা কিন্তু পরবর্তী সেকশন, আপনি ইন্টারমিডিয়েট বলেন বা অনার্সে বলেন, ডিগ্রিতে বলেন, এর বাইরে কিন্তু আর খুব একটা লেখাপড়া নাই। আমার কথাটা শুনলে আপনাদের হয়তো হাসি পেতে পারে, আমরা একটু ছোটবেলায় দেখেছি, আমি ব্যক্তিগতভাবে জানি না আপনারা এভাবে পড়েছেন কিনা, আমরা একটা পাঠ্য বইতে ছোট্ট, যে যখন বোধহয় 2 বা 3-তে পড়ি, যে আমাদের এটা মুখস্থ করা লাগছে কি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কিন্তু আমরা মুখস্থ করছি। আমি জানি না আপনারা এখানে মুখস্থ করছেন কিনা, ছোটবেলায় যখন লেখাপড়া করেছেন তখন এইভাবে পড়েছেন কিনা। আমরা এইভাবে পড়েছি যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এখন মনে হলে হাসি পায় যে আসলে এটা কেন মুখস্থ করলাম, বা এটার জন্য কেন তো সময় দিলাম। অর্থাৎ লেখাপড়ার অবস্থাটা সেটি, আপনি সেই ক্লাস 1 থেকে যা লেখাপড়া করবেন, মেট্রিক পর্যন্ত নতুন খুব কম থাকে, খুব একই জিনিস ধারাবাহিকভাবে ব্যক্তিটা বাড়ে, এবং ইন্টারমিডিয়েটে গিয়ে হয়তো আর একটু ব্যক্তিটা বাড়ে। সেই জন্য আমি বললাম
যে ইন্টারমিডিয়েট না, মেট্রিক পরীক্ষা হলো সবচেয়ে বড় পরীক্ষা একটা মানুষের জীবনে। যে মেট্রিক পরীক্ষা ভালো করে, এবং অভিভাবকরা কিন্তু মেট্রিক পরীক্ষা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকে। আপনার সন্তান যখন মেট্রিকে ভালো রেজাল্ট করবে, ইন্টারমিডিয়েটে তাকে আর বলতে হবে না তুমি পড়তে বসো পড়তে বসো পড়তে বসো, সে কিন্তু অটোমেটিকলি সে পড়তে পারবে। কারণ আমি আমাদের বাচ্চা, আমার যে দুটা বাচ্চা, একটা বিদেশ থেকে লন্ডন থেকে অনার্স শেষ করে সে এখন চাকরি করতেছে, আরেকটা হলো ইন্টারমিডিয়েটে পড়ে। আমি দেখেছি যে, এবং সে আমার কোরআনে হাফেজ, আমার ছোট মেয়ে। তো আমি দেখেছি যে বাচ্চাদের মেট্রিক পর্যন্ত লেখাপড়া করা বলতে হয়, তারপর কিন্তু আর বলতে হয় না। তার মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ, অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বলবো বাচ্চারা যাতে, আমরা যারা আমাদের যে বাচ্চারা আছে তারা যাতে তাদেরকে রাগ করে না, জোর করে না, তাদেরকে বুঝিয়ে পরামর্শ দিয়ে সুন্দর করে বলতে হবে লেখাপড়া কিভাবে করতে হবে এবং কতটুকু করতে হবে। এবং অভিভাবকরা অনেক সময় একটু রাগান্বিত হয়ে যান, কোনো সন্তানদের রাগ করে কিন্তু কিছু আদায় করা যায় না। ভালোবাসা দিয়ে যেটা আদায় করা যায় সেটা কিন্তু রাগ করে দিয়ে আদায় করা যায় না। এবং সন্তানদের সাথে আপনি যত বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, সন্তান তত আপনার কন্ট্রোলে থাকবে। কন্ট্রোল বলতে, আপনি যদি সন্তানের ভালো বন্ধু হন, তাহলে সেই সন্তান কখনো বিপদগামী হতে পারে না। এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। যে সন্তানের বাবা মা সন্তানের সবচেয়ে বড় বন্ধু হবে, ভালো বন্ধু হবে, সেই সন্তানের চেয়ে কখনো বিপদগামী হতে পারে না। ধরেন এই যে একটা সময় ক্লাস 10 বা 9 যখন পড়ে বা ইন্টারমিডিয়েট যখন পড়ে, তখন মেয়েরা বা ছেলেরা অনেক রকম একটা নতুন স্বপ্ন দেখে, একটা নতুন জগৎ দেখে, তাদের শারীরিক পরিবর্তন হয়, তাদের বয়সের পরিবর্তন হয়, সব পরিবর্তন মিলিয়ে যে সামাজিক যে অবস্থান আছে সেই অবস্থানের সাথে তারা তাল মিলিয়ে চলার চেষ্টা করে। যখন আপনি তার ভালো বন্ধু হবেন, সমাজে যখন বাহিরে যাবে, সে যদি একটা খারাপ কিছু দেখে আপনাকে সে জানাবে এবং সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন তার সাথে। আর যদি আপনি ভালো বন্ধু না হন, তাহলে কিন্তু সেই কথাটা আপনি জানাবে না। আর যখনই আপনি জানবেন, কারণ আপনি তো আর জানতেছেন আপনার সন্তান কার সাথে কি হয়েছে, কত জায়গায় সমস্যা হয়েছে, কাজেই সন্তানকে সাথে ভালো বন্ধু বানাতে হবে এবং তাকে সেই সুযোগটা দিতে হবে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা আদায় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি আবারও বলতেছি যে আমরা কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত করে মানুষ, আমরাও মধ্যবিত্ত করে সন্তান। বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছে, এবং এখানে যারা আছেন লেখাপড়া করে অনেকেই হয়তো উচ্চবিত্ত আছে, অনেকেই মধ্যবিত্ত। তা আমরা যারা সন্তান আছি, আমাদের খেয়াল রাখতে হবে। আমার বাবা মা হয়তো একটা সরকারি চাকরি করে, বা আমার বাবা মা একটু ব্যবসা করে, অনেক কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ যোগায় এবং আমাদেরকে সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করার চেষ্টা করায়। আমরা যাতে সেখানে কোনোভাবে তাদের সাথে ফাঁকিবাজি না করি এবং তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটাকে আমরা গুরুত্ব দিই, তার পরিশ্রমটাকে আমরা সম্মান করি। সম্মান দিলে, কারণ তারা যেটা চায় আমরা সেটা যাতে তাদেরকে দিতে পারি। অর্থাৎ আমার বাবা মা আমার কাছে কি চেয়েছে, আমার বাবা মা চেয়েছে আমি যাতে একটা ভালো সন্তান হই, সবাই যাতে ভালো মানুষ হই এবং ভালো লেখাপড়া করে নিজের জীবনটা গঠন করি। আমি আমার সন্তানকে তো তাই চাই, আমার সন্তান কাছে চাই আমার সন্তানটা ভালো লেখাপড়া করো, একজন ভালো মানুষ হোক, সমাজের সবাই যাতে বলে যে জাহাঙ্গীরের বাচ্চাটা, হয়তো বলবে যে ভালো না এটা না বলো, কিন্তু খারাপ না এইটুকু যাতে বলে যে সন্তানটা খারাপ না। আমার আচার আচরণ, আমার সামাজিক অবস্থান সবকিছু মিলিয়ে আমাদের প্রতিটা সন্তানদের এইভাবে খেয়াল রাখা উচিত। আমাদের বাবা মা হিসাবে আমাদেরও সেদিকে খেয়াল রাখা উচিত। তো যাই হোক, অনেক বক্তব্য হয়ে গেল। আমি কিন্তু শুধু অনুরোধ করবো, সন্তানদের প্রতি অনুরোধ থাকবে যারা ছাত্রছাত্রী, যে তোমরা তোমাদের বাবা মাকে সম্মান করো, তোমরা সমাজে তোমাদের গুরুজনদের সম্মান করো, তোমাদেরকে অন্যরা, তোমাদের ছোটরা সম্মান করবে, এবং আমরা যারা বড় আছি আমরা আমাদের বড়দেরকে সম্মান করবো। আজকে বাংলাদেশের সমাজ ব্যবস্থা যে একটা বাজে জায়গায় চলে গেছে, কেউ কাউকে আমরা সম্মান করি না, কেউ কার প্রতি কোনো রেসপেক্ট নাই। আমি নিজে বাঁচলেই বাপের নাম, এরকম একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। আমরা সেই জায়গা থেকে আমাদের ফিরতে হবে। অতীতে যে গল্পটা রাজনীতি, সেই রাজনীতিও করা যাবে না। আমরা রাজনীতিতে কিন্তু দেশটাকে ভালো করবে, আর রাজনীতিটা যদি খারাপ হয় তাহলে দেশ কখনো ভালো হবে না। হ্যাঁ, স্বাধীনতার পর থেকে এই দেশে ভালো মন্দ মিলেই ছিল, কিন্তু এই গত 17 বছর বাংলাদেশ যে জায়গায় চলে গেছে, এই জায়গা থেকে বাংলাদেশ ভ্যাট করাতে অনেক সময় লাগবে। আমরা এই যে ফেসিবাদী খুনি হাসিনাই বলতো যে আমরা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, এটা ঠিক, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। এই যে গত 17 বছরে 30 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার হয়েছে, এই টাকাটা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশটা অবশ্যই সিঙ্গাপুরে বড় কিছু হয়ে যেত, কিন্তু সেটা হয় নাই। যারা বলেছে তারাই দুর্নীতি করে সেই টাকা পাচার করে দিয়েছে। তো কাজেই
এই জায়গা থেকে বাংলাদেশে ফিরে হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি ঠিক থাকি, আমরা যদি দেশের কথা চিন্তা করি, আমরা যদি দেশের মানুষের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা সেই জায়গায় ফিরে আসবো। এবং আমি আমাদের এখানে শিক্ষক আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আপনারা চিন্তা করেন এবং ছাত্রছাত্রীরা যাতে কিছু জেনে পাশ করে, লেখাপড়া করে যাতে পাশ করে, লেখাপড়ার বাইরে যাতে পাশ করার সুযোগ না থাকে। হয়তো অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা হয়তো আর ফিরবে না। আমি ছোট্ট একটা গল্প বলি, সেটা হলো আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম 89-এ, তখন দেখতাম বা এখনো শুনি নটরডেম কলেজ আছে, আপনারা সবাই নটরডেম কলেজের নাম জানেন। নটরডেম কলেজের কিন্তু সেখানকার লেখাপড়া, সেখানকার ছাত্রছাত্রীরা খুব একটা ভালো রেজাল্ট করে না। কিন্তু নটরডেম কলেজের ব্যাপারে একটা কথা আছে সমাজে, যে নটরডেম কলেজের ছাত্রছাত্রীরা যেখানে ইন্টারভিউ দেয় প্রতিটা জায়গায় তারা টিকে, প্রতিটা জায়গায় তারা পাস করে, প্রতিটা জায়গায় কৃতকার্য হয়। তার মানে কি, সেখানে প্রপার লেখাপড়াটা হয়, তারা জানে, তারা বোঝে, তারা সেই শিক্ষাটা গ্রহণ করে। আমি আমাদের টিচারদেরকে বলবো, দয়া করে আমাদের সন্তানদেরকে সেই ধরনের শিক্ষা দেন যেটা তাদের জীবনের চলার পথে অনেক কাজে লাগবে। এবং আমাদের ছোট সন্তানদেরকে বলবো, তোমরা সেই শিক্ষাই গ্রহণ করো। আজকে হয়তো তোমার বাবা মার টাকা পয়সা আছে, কালকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তোমার বাবা মা না থাকে, তোমার পাশে কে দাঁড়াবে? তোমার পায়েই তোমাকে দাঁড়াতে হবে। একটা কথা খেয়াল রাখবা, এই যে শিক্ষা, এটা তোমার নিজের সম্পদ, এখানে কিন্তু অন্য কেউ সম্পদ না। তোমার বাবা মার যদি 5 কাঠা জায়গা থাকে, 2 ভাই বোন থাকলে 2 জনে ভাগ পাবা, কিন্তু এই শিক্ষার জায়গাটা কেউ ভাগ নিতে পারে না। কাজে তুমি নিজে স্বয়ংসম্পূর্ণ হও, নিজে শিক্ষা অর্জন করো। ভবিষ্যতে যদি কখনো থেকে যাও, তাহলে নিজেরটা দিয়ে নিজে চলতে পারবা। দয়া করে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবা। হয়তো আমি যে কথাগুলো বলছি, তোমরা বয়সে ছোট, বয়স অনেক কম, সেই জিনিসগুলো বোঝার সময় হয়তো হয়নি এখনো, কিন্তু যখন সেই বোঝার সময় হবে, তখন আমাদের আর কিছু করার থাকবে না। কাজেই দয়া করে আমি বলবো, তোমরা লেখাপড়া করো ঠিক মতো। লেখাপড়ার বিকল্প কিন্তু নেই। তোমার নিজের যদি বিদ্যা থাকে, তুমি পৃথিবীর যে কোনো দেশে তুমি চলতে পারবা। কাজেই আমি বলবো, এবং ভালো ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি যদি সম্ভব হয়, ফ্যামিলি যদি রাজনীতির সাথে জড়িত থাকে, ভালো রাজনীতিবিদ হও। ভালো জিয়াউর রহমান কতদিন বাংলাদেশে রাজনীতি করছে, সারা পৃথিবীর মানুষ তাকে মনে রাখে। খালেদা জিয়া 3 দিনের প্রধানমন্ত্রী, সারা দেশের মানুষ তাকে মনে রাখছে, তারেক রহমানকে মনে রাখছে। আমরা হয়তো সেরকম বলতে পারবো না, কিন্তু আমরা সঠিক চেষ্টা করতে অসুবিধা হবে না। দয়া করে আমরা যদি রাজনীতি করি, আমরা যাতে ভালো রাজনীতি কর্মী হই। ওই আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি যারা ছিল, তাদেরকে আমরা দৃষ্টান্ত রাখবো না, দৃষ্টান্ত রাখবো সমাজে যারা ভালো আছে তাদেরকে। তো বক্তব্য আমি দীর্ঘায়িত না করে, আপনারা অনেকক্ষণ বসে আছেন, সেই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদেরকে, আমি এই এলাকার নেতা হইতে চাই না, আমি আপনাদের ভাই হইতে চাই, আপনাদের সহযোগিতা হইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সুযোগ দেয়। আমি আজকে যে কথাগুলো বলে গেলাম, এখানে 120 জন মানুষ আমার সামনে বসা, এই 120 জন মানুষের সামনে যে কথাটা বলে গেলাম, আমি যদি বেঁচে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয়, হয়তো আমি যদি কোনো খারাপ কাজ করি, একদিন আমার মুখের উপরে গিয়ে বলবেন, ওই সেই দিন বক্তব্যটা আপনি এই কথা বলেছিলেন, কিন্তু ওই বক্তব্যের সাথে আজকে আপনার কাজের মিল নাই, কেন নাই? এই কথাটা আপনারা আমাকে বলবেন ইনশাআল্লাহ। যদি আমি আপনারা দেশে থাকেন, এই কথাটা মনে রাখবেন। আমি সমাজের ভালো কিছু করতে চাই, আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, এবং সেই পরিবর্তিত সমাজে নেতৃত্ব দিবেন আপনারা, এখানে আমাদের ছোট সন্তানরা যারা আছে এবং আমি বক্তব্য রেখে আগামী দিনে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই উত্তরা ফিল্মস ক্লাব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।